কয়েক হাজার বছর ধরে উর্বর এই বঙ্গ জনপদে এসেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী। এই ভূখণ্ডে সাম্রাজ্য স্থাপন করেছে আর্য, তুর্কি, মুঘল, ইংরেজ। ইতিহাস বলে বাংলার মানুষ কখনো অন্য কোনো অঞ্চলের বসতা সহজে মেনে নেয়নি। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহের নগরী ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। তবে এই ৫৪ বছরে সংঘটিত হয়েছে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পর কিভাবে সরকার গঠন হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা কতটা পূরণ করেছে, আলোচনা করতে চাই আজকে ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৬৯, ৭৫, ৯০ এবং ২৪ সালের গণ অভ্যুত্থান আমাদের রাষ্ট্র এবং শাসন কাঠামোতে বেশ বড় পরিবর্তন এনেছে। আলোচনা শুরুতে অভ্যুত্থানের প্রেক্ষাপটগুলো দেখে নিতে চাই। পাকিস্তান শাসন আমলে পাকিস্তানি স্বৈর শাসকদের বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক চরম বৈষম্য হয়। শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করেন এবং ১৯৬৯ সালের জানুয়ারি থেকে ছাত্র সমাজের নেতৃত্বে ১১ দফা আন্দোলন শুরু হয়। ২০ জানুয়ারি আসাদ নামের এক ছাত্রকে পুলিশ হত্যা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফেব্রুয়ারিতে সারা দেশে গণবিক্ষোভ হয়। মার্চে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দেন। এরপরেই হয় সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। মুক্তিযুদ্ধ আসে, বাংলাদেশের মানুষ এই ১৯৭০ সালে যে নির্বাচন দেয়া হয় এবং সেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু সেই নির্বাচনে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। ৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দর্শক, এরপরেই মূলত এই স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং তখন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু তরুণ কর্মকর্তা দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে অধিকাংশ সদস্যকে হত্যা করে এবং ক্ষমতায় বসানো হয় খন্দকার মোশতাক আহমদকে। সেনাপ্রধান হন জিয়াউর রহমান। দর্শক, এরপরে ৭৫-এ আরও বেশ কয়েকটি ঘটনা ঘটে। তার মধ্যে নভেম্বরে উল্লেখযোগ্য বেশ একটি ঘটনা, সেটি হচ্ছে ১৯৭৫ সালের ৩ নভেম্বর এবং ৭ নভেম্বরের ঘটনা। দর্শক, ৩ নভেম্বর আমরা যদি দেখি যে ৩ নভেম্বর মূলত জেনারেল খালেদ মোশাররফের ক্ষমতা দখল করেন এবং ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে জিয়াউর রহমান মুক্ত হন এবং জিয়াউর রহমান তখন কারাবন্দী ছিলেন এবং কর্নেল তাহের এবং বামপন্থী দলগুলোর সহায়তায় জিয়াউর রহমান মুক্ত হয়ে ফিরে আসেন। এরপর তিনি ধীরে ধীরে সামরিক রাষ্ট্রনায়ক থেকে রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং বিএনপি গঠন করেন। দর্শক, জিয়াউর রহমানের হত্যার পরেই মূলত সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। এরশাদ শাসনকালে দীর্ঘস্থায়ী তার শাসনকে করার জন্য রাজনৈতিক দল গঠন করেন এবং ৯ বছর দেশ শাসন করেন এবং এই ৯ বছরের বিরুদ্ধে ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী ছাত্র সম্মিলিত রাজনৈতিক দলের আন্দোলন হয় এবং এরশাদের পতন হয় এবং ১৯৯১ সালের সাধারণ নির্বাচন হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র চালু হয়। বাংলাদেশের এটি মূলত গণতন্ত্রের একটি উত্থান এবং তারপর থেকে নির্বাচন হয়ে আসছে এবং আমরা দেখেছি এরপরে যদি আমরা দেখি ২০২৪ সালেও আরও একটি গণ অভ্যুত্থান হয়েছে। দর্শক নিশ্চয়ই জানেন, সেটি ঠিক ১ বছর আগে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে তখন দমনপীড়ন করে, হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার এবং ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, ভারতে পালিয়ে যান এবং সাংবিধানিক সংকট তৈরি হয়। তারপরই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দর্শক, এই সরকার অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পরের সরকার ব্যবস্থাগুলো কেমন ছিল, কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করেছে নাকি পুরনো ধারায় ফিরে গেছে, এর সম্ভাবনা কোথায়, আলোচনা করব। দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজ স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত আছেন ২৪ অভ্যুত্থানের নেতা
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। আপনাকে স্বাগত এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এই ভোটের টেনে। শুরুতে আপনার কাছে জানতে চাই, ঠিক 1 বছর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের ব্যাপারে সাধারণ মানুষ অনেক বেশি তাকে যেমন চিনতেন, জানতেন, বিশ্বব্যাপী তার জনপ্রিয়তাও ছিল, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারে কারা ভূমিকা রেখেছে, আসলে কিভাবে এই অন্তর্বর্তী সরকার গঠন হলো, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, 5 আগস্টের পরের মানে রিসেন্টলি অনেকগুলো ইতিহাস আসলে এখন জনসম্মুখে প্রায় চলে আসছে। ব্যাপারটা হয়েছে যখন আসলে অভ্যুত্থানটি সংগঠিত হওয়ার পরে ছাত্র জনতার এক ঐতিহাসিক এক বিজয়ের সন্ধিক্ষণে আমরা দেখতে পেলাম আসলে সেনাবাহিনীর কাছে কিছু রাজনৈতিক দলরা গেল, তারা একটা কি দুরভিসন্ধি হয়তো বা করতে নিয়েছিল, সেটা সফল হয়নি। সে জায়গায় ছাত্র জনতা একটা বড় ভূমিকা পালন করেছে। পরবর্তীতে সে সময় বড় রাজনৈতিক দলের যারা আছেন, তারেক জিয়া সাহেব থেকে শুরু করে জামাত ইসলামের যারা আছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন, তাদের সাথে একরকম আলাপ আলোচনা হয় এবং একটা সব স্টেক হোল্ডার যারা আছেন সবার একটা ঐক্যমতের জায়গা থেকে এই সিদ্ধান্ত আসছিল যে একটা জাতীয় সরকারের দিকে যাওয়া যায় কিনা। তো সেখানে দেখা গিয়েছে যে বিএনপির থেকে একটা বড় রকমের নো ছিল। তো সেই জায়গায় তখন সেই সময়ের সব থেকে আমাদের কাছে মনে হয়েছে এবং যারা স্টেক হোল্ডাররা মনে হয়েছে সেই সময় দায়িত্বভার গ্রহণ করার জন্য প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসই সব থেকে পারফেক্ট ব্যক্তি। তো আমরা তাকে অ্যাপ্রোচ করি এবং অন্যান্য রাজনৈতিক দলের সেক্ষেত্রে পূর্ণ সায় ছিল এবং তারা সেটি সমর্থন করেছে এবং অন্যান্য যারা উপদেষ্টা ছিল তাদের মতামতের ভিত্তিতে আসলে তারা নির্বাচিত হয়েছেন। সে সময়ে যারা প্রিভিয়াসলি দায়িত্বশীল বিভিন্ন পদে ছিলেন অথবা অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের এই 17 বছর ধরে বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন সেরকম কিছু মানুষ এবং যারা এই অভ্যুত্থানের সময়টায় সামনের থেকে একটা সিভিল সোসাইটির প্ল্যাটফর্মে বলি বা অন্যান্য জায়গা থেকে যে ভূমিকাটা রেখেছে তার জায়গা থেকেও নির্বাচনের একটা মাপকাঠি ছিল এবং বিএনপি, জামাতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দল এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যারা নেতৃত্বে ছিলেন তারা মিলেই মূলত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে যখন আমরা অ্যাপ্রোচ করি তার কিছু পরিকল্পনা ছিল যে তার কিছু লোক তিনি সিলেক্ট করেছিলেন। আচ্ছা, কিন্তু সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর আপনি বলছেন ঐকমত্য ছিল। এখানে ছাত্রদের মধ্য থেকে 2 জন উপদেষ্টা নিয়োগ হলেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, কিন্তু আরও যে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের জায়গা থেকে কোনো প্রস্তাব ছিল কি না এবং তাদেরকে কি তারা যেহেতু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেহেতু স্থান পেয়েছে, অন্য ছাত্র দলের নেতাদেরকে আহ্বান জানানো হয়েছিল কিনা একটু জানাবেন। দেখেন না, আমাদের যারা ছাত্ররা ছিলেন তারা প্রথমত আসলে এই ক্ষমতাতে যাওয়া বা এই জায়গাতে তাদের কখনোই চিন্তা ছিল না। মূলত এই বডিটাকে লেজিটিমেট বডি হিসেবে যাতে কাউন্টেবল করা যায় সেক্ষেত্রেই ছাত্রদের থেকে একটি অংশ আসলে সেখানে গিয়েছে এবং সেই জায়গা থেকে সংখ্যাটা হয়তো আরও একটু বেশি হতে পারতো। এই নিয়ে আমাদের মধ্যে আমরা চেয়েছিলাম যেন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা বা অন্যান্য সব জায়গা থেকে যদি 1/3 যদি আমরা আসলে ওইখানে নিতে পারতাম সেটা আমাদের জন্য ভালো হতো। তবে আমরা সে সময়টায় একটি স্থিতিশীল অবস্থান রাখার জন্য, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তখন আসলে এটি আমাদের কাছে সব থেকে বেস্ট অপশন ছিল এবং এর বাইরে আসলে আমরা সে সময় সম্ভব হয়নি এবং এটি আসলে সবার ঐক্যমতের ভিত্তিতেই এই মানুষগুলোকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু অনেকেই মনে করেন যে এই মানুষগুলোর মধ্যেও অনেকেই অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিলেন, যে রাজপথের যে চেতনা ছিল, যারা রক্ত দিয়েছেন, যাদের দেখেছেন শহীদ হতে অন্যদেরকে, আসলে সেই মানুষগুলো এখানে জায়গা পায়নি, অনেকেই বঞ্চিত হয়েছেন। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এখন দেখেন যেই মানে উপদেষ্টা মণ্ডলীর প্যানেল, এখানে তো আসলে 100 জন বা 200 জন রাখার সুযোগ নেই। স্বাভাবিকভাবে আমাকে একটা এক্সপিরিয়েন্স বডি রাখতে হবে যারা আসলে দেশটাকে সামনে থেকে পরিচালনা করতে পারবে। এখানে যে ছাত্র তরুণরা যারা ছিলেন তাদের তো দেশ চালানোর এক্সপিরিয়েন্স বা অন্য জায়গা থেকে কিছুটা তো ঘাটতি ছিল সে সময়। তো সেই জায়গায় ধরেন সবার ওই ঐক্যমতটা ছিল যে
এই বডিতে জানি লেজিটিমেট হয় সেই জন্য 2 জন বা 3 জন যদি বা এর থেকে কিছু বেশি সংখ্যক ছাত্র প্রতিনিধি বা তরুণরা যারা সামনের সারিতে আন্দোলনে ভূমিকা রেখেছে বা সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেটার একটা প্রস্তাবার জায়গা ছিল। বাট আপনি যেটা বলছেন সেটা আসলে যদি জাতীয় সরকার গঠন হতো তাহলে আমার মনে হয় যে অভ্যুত্থানের সময় বা তার পূর্বের যেই অভ্যুত্থানের সময় যে আন্দোলনগুলো ছিল সেখানে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে বা তাদের যে জার্নিটা ছিল সবাইকেই রাখা যেত যদি জাতীয় সরকারের ফরম্যাটটা হতো। তবে আমরা আসলে খুবই আশাহত হয়েছি যে সে সময় সেটি সফল হয়নি রাজনৈতিক দলগুলোর জন্য। এই 24-এর অভ্যুত্থান, গণ অভ্যুত্থানকে কেউ বিপ্লব বলেন, কেউ গণ অভ্যুত্থান বলেন, আপনি বা আপনারা আসলে কি বলবেন? এবং এই সরকার কেন বিপ্লবী সরকার হলো না, কেন আবার সংবিধান, যে সংবিধানকে আপনারা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেন, সে 72-এর সংবিধান, সেই সংবিধানের আলোকে শপথ নিলেন? দেখেন, এই অভ্যুত্থানটাকে তো আমি বিপ্লব বলতে চাই, কিন্তু আসলে এটা তো পুরোপুরি বিপ্লব সম্ভব হয়নি নানা পারিপার্শ্বিক কারণে। আমি যেটা বললাম যে সেই সময়ের যে কারেন্ট সিচুয়েশন ছিল, হয়তোবা আমরা দেখেছি যে আসলে শেখ হাসিনা কীভাবে হাজারের উপরে ছাত্র, তরুণ জনতা, শ্রমিকদেরকে মেরে ফেলেছে, 40,000-এর অধিক মানুষের অঙ্গহানি হয়েছে। তো সেই জায়গা থেকে এমন একটা পরিস্থিতি তখন হয়েছিল যে আমরা আসলে চাচ্ছিলাম না যে আর কোনো প্রাণ যেন ঝরে যায়। কারণ আপনি জানেন যে প্রতিটা বিপ্লবের পরেই এমন টালমাটাল সিচুয়েশন থাকে, আপনি যদি বাইরের হিস্ট্রিতেও দেখেন 2-3 বছর লেগেই যে আসলে এই বিপ্লব প্রতি বিপ্লব ঠেকাতে। তো সেই জায়গা থেকে আমরা আসলে চাইনি যে আর কারো মানে কোনো মায়ের বুক খালি হোক, কোনো বাবার বুক খালি হোক, বা কোনো স্ত্রী স্বামীহারা হোক, বা কারো মেয়ে মারা যাক, এইটা আসলে আমরা চাচ্ছিলাম না। সেই জন্য আসলে আমরা সে সময়ে যতগুলো রাজনৈতিক দল ছিল, যারা স্টেক হোল্ডাররা আছেন এই আওয়ামী রেজিমের বিরুদ্ধে কোনো না কোনো ফরম্যাটে কথা বলেছেন, নিজেদের ভূমিকা পালন করেছেন, তাদের সাথে ওই জায়গাটা আমরা ঐক্যমত হওয়ার জন্যই চাচ্ছিলাম, যেন আর কেউ মারা না যায়, আর কোনো প্রাণহানি না হয়। তো সেই জায়গা থেকে ধরেন এটা আসলে মানে পুরোপুরি বিপ্লব হয়ে ওঠেনি। আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যেন জুলাই গণ অভ্যুত্থানের জায়গা থেকে সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়। কারণ আপনি একটু আগে এই যে ইতিহাসের বর্ণনা দিচ্ছিলেন, সেখানে আমরা দেখেছি যে আইয়ুব খানের পতনের পর যখন ইয়াহিয়া খানের সময়টা আসে, সে সময়ে গণ অভ্যুত্থানের ফরম্যাটে তার যেই দায়িত্বশীল ভূমিকা পালন করার ছিল বা মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু প্রতিফলিত হয়নি বিধায় আমরা মুক্তিযুদ্ধের মতো একটা ফরম্যাট আমাদের আসে, দেশ স্বাধীন হয়, এবং তারপরে যখন শেখ মুজিব এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা কিভাবে 72 থেকে একরকম দুঃশাসন চালানো শুরু করে, গুম খুনের নতুন রাজনীতি শুরু হয়, এবং 72-এর যে সংবিধানটি তারা রচনা করে, তারা কিন্তু সেই সংবিধানে গণপরিষদের মাধ্যমে করে, কিন্তু এই গণপরিষদের যারা সিলেক্টেড বডি ছিল তারা কিন্তু আবার পাকিস্তানের পিরিয়ডের যে বডি, সেই বডিকে দিয়েই কিন্তু তড়িঘড়ি করে সেই সংবিধানটি রচনা করে। 70-এর নির্বাচনের সংবিধানটি সেই বডিকে দিয়েই সেটি নির্বাচন করে। তারা নতুন করে স্বাধীন বাংলাদেশের যারা আসলে বাংলাদেশপন্থী চিন্তাভাবনা করছিল তাদেরকে নিয়ে কিন্তু সেই বডিটি বানিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে না বানিয়ে সংবিধান কিন্তু করেনি। তো তারা ওই আগের ফরম্যাটের বডিকে দিয়েই কিন্তু তারা করেছে, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখি যে অ্যাবসলিউট একটা পাওয়ারফুল গভর্নমেন্ট হয়ে যায় শেখ মুজিবের গভর্নমেন্ট, এবং তারা 75-এর বাকশাল কায়েম করে, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখি যে একটি সেনা অভ্যুত্থান, এবং সেই সেনা অভ্যুত্থান বিভিন্ন ফরম্যাটে অনেকে আসছে গিয়েছে, এবং এক পর্যায়ে আমরা 90 দেখতে পাই। সেই 90-এর সময়টায়ও আমরা মানে তার আগের যে পিরিয়ড সেটা কিন্তু ফুলফিল হলো না আসলে আমাদের সেই 69-এর অভ্যুত্থানটি সফল হয়নি দেখে আবার 75-এর জায়গাটি আসে। আমরা 90-এর অভ্যুত্থান সফল না হয় এবং 69 সফল না হওয়া নিয়ে আপনার সঙ্গে আরও আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, তিনি একই সঙ্গে 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা। আপনাকে স্বাগত কাইয়ুম ভাই। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো এবং 90-এর অভ্যুত্থান, দুটি অভ্যুত্থানেই আপনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা দেখেছি, আমরা জানি। একটু জানতে চাই, এই যে সাইফ মুস্তাফিজ ভাই বললেন এই 24-এর অভ্যুত্থানটিকে বা গণ অভ্যুত্থানটিকে যদি বলা হয়, কেউ বিপ্লব বলেন, উনি বিপ্লব বলছেন,
আপনি একজন সংবিধান বিশেষজ্ঞ, আপনি এইটা কি কোন শব্দে বিশেষায়িত করবেন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক সাঈদকেও। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু একটা কথা বলে রাখতে চাই। আসলে সাঈদ যখন আসলে 24-এর সরকার গঠনের পটভূমিটা বলার চেষ্টা করছিলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু গ্যাপ থাকে এই সমস্ত আলোচনার মধ্যে। যেমন ছাত্রদের দিক থেকে এখন বলা হয় যে তারা একটা জাতীয় সরকার করার জন্যে 5 তারিখের পরে বিএনপির সাথে কথা বলছিল, এবং এই কথাটা যখন বলে তার সাথে এই কথাটাও বলে যে বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলির সাথে তারা আসলে কথা বলছে। এইটা কিন্তু এই অংশটা সত্য না। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি এই তর্কটা করতে চাই না যে কিভাবে কি হইলো না হইলো, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে তারা বিএনপির সাথে আলাপটা করতে পারে, কিন্তু অপরাপর রাজনৈতিক দল, আমি জামাতের প্রশ্নটা জানি না, এর বাইরে যেমন গণতন্ত্র মঞ্চ ছিল, অপরাপর রাজনৈতিক সংগঠন যারা ছিল তাদের সাথে ওরা আলাপ করেছে, এরকম কোনো ঘটনা আমাদের জানা নাই। অতএব তারা যখন আলাপটা তোলেন তখন যেন আরেকটু সতর্ক হন, কারণ এটা একটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে তারা আসলে বক্তব্যটা রাখেন, যেটা আসলে বিকৃতি কিংবা আসলে বিচ্যুতি, যেটি বিচ্যুতি যেন না হয় সেটি আমরা চাই। কিন্তু পাশাপাশি আপনাকে এই বিষয়ে আলাপ করতে চাই যে তাহলে এই অভ্যুত্থানের এই সরকার কিভাবে গঠিত হলো, এবং একই বিষয় যদি আপনার কাছেও জানতে চাই যে এটা আসলে কতটা জনগণের নাকি আসলে কারো কোনো কৌশলের বা পরিকল্পনার অংশ কিনা। আমি আপনাকে এই সম্পর্কে খুব বিস্তারিত বলতে পারবো না। একটা হচ্ছে যে আমি 5 তারিখে বঙ্গভবনে যখন আলোচনাটা হয়, আমার 2টা ঘটনা আপনাকে বলি। একটা হচ্ছে বঙ্গভবনে আলোচনাটা হচ্ছিল যে আসলে সরকারটা কী রকমের সরকার হবে, কি জাতীয় সরকার হবে, একটা রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির একটা মিক্সড সরকার হবে, একটা অন্তর্বর্তী সরকার হবে, নাকি সামরিক সরকার হবে, এই প্রশ্নটা আসছিল। তখন আসলে সমস্ত আলোচনাটা আপনাকে না বলে আমি এইটুকু বলি যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার হবে, এবং অনেকটা আমাদের চেষ্টায়, আমার মতো আরও অন্যরাও ছিল, আমরা বলছিলাম যে এই সরকার যে ফর্মেরই হোক না কেন, এই সরকার গঠন করার আগে ছাত্রদের মধ্যে যারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব স্থানীয় আছে তাদের সাথে আসলে আলোচনা করতে হবে, এবং তাদের সাথে আলোচনার পরেই সরকারের পদ্ধতি এবং সরকারের গড়ন এইটা ফাইনাল করতে হবে। এইটা ছাত্রদেরকে বাদ দিয়ে করা উচিত হবে না। ওইখানে যারা এই প্রশ্নটা আমরা আলাপ করছিলাম তাদের মধ্যে আমি নিজেও ছিলাম, এবং ছাত্রদের প্রতিনিধিত্ব নিয়ে ওইখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেইখানে আমাকে খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আসলে এই প্রকৃতপক্ষে যে নাহিদ, আসিফ, তারা যে আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করে নেতৃত্বের, সেটা প্রতিষ্ঠা করার জন্য উপস্থিতদের সাথে আমাকে একটা বড় রকমের আসলে প্রায় সিন ক্রিয়েট হওয়ার মতো একটা অবস্থার ভেতর দিয়ে আমাকে তখন যাইতে হয়েছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, তারপরে যখন আসলে সিদ্ধান্তগুলি হয় যে রাজনৈতিক দলগুলি ছাত্রদের কাছে এই সিদ্ধান্তটা ছেড়ে দেয়, কিন্তু ছাত্ররা পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়ার সময় রাজনৈতিক দলগুলির সাথে সেইভাবে আলোচনাটা করেন নাই, এইটুকু আসলে মনে রাখতে হবে। বিএনপির সাথে আলোচনা করা মানে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়েছিল, এই বক্তব্যটা সঠিক না। জি, আপনাকে ধন্যবাদ। পরের অংশ নিয়ে আমরা বিরতির পরে আলাপ করব, আপনি যুক্ত থাকুন। আর এই আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কামিম ভাই যেটি বললেন সে বিষয় নিয়ে আপনার কাছে শুনবো একটি বিরতির পর। আপনি যুক্ত থাকুন দর্শক, বিরতি যাচ্ছে, একটু পরেই ফিরছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড
বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, এবং মাত্র যুক্ত হলেন ব্যাংকক থেকে যুক্ত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তারা দুজনেই 90 গণ অভ্যুত্থানের তৎকালীন ছাত্রনেতা এবং অভ্যুত্থান 24-এও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই 90-এর অভ্যুত্থানে বেশ কিছু রূপরেখা ছিল 3 জোটের, সেই রূপরেখাগুলো কী ছিল এবং সেগুলো কতটা বাস্তবায়ন হয়েছে একটু দেখে নিতে চাই। সেখানে ছিল 90 অভ্যুত্থানের 3 জোট, মূলত আওয়ামী লীগের নেতৃত্বে 8 জোট, 8 দলের জোট, বিএনপির নেতৃত্বে 7 দলের জোট, এবং এখানে বামপন্থী দলগুলোর নেতৃত্বে একটি জোট ছিল, এবং জামাত ইসলামী আলাদাভাবে এখানে যুক্ত ছিল। সব কিছু মিলিয়ে যে সবগুলো দল ঐকমত্য হয়েছিল যে স্বৈরাচারী শাসনের অবসান এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, ভোটাধিকার নিশ্চিতকরণ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের নিরপেক্ষতা, সাংবিধানিক ধারাবাহিকতা, রাজনৈতিক শিষ্টাচার। দর্শক, এইগুলোর মধ্যে রাজনৈতিক শিষ্টাচার, সাংবিধানিক যে ধারাবাহিকতা, আইনের শাসন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, এইগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। এবং দর্শক, এই যে বাস্তবায়ন যেমন হয়নি, সেই 90-এর আকাঙ্ক্ষা, 24-এর আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ভাবনা কি, এছাড়া এর আগে যে সংস্কার নিয়ে অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে ভাবনা ছিল, বর্তমান সময়ে এসে তারা কি বলছেন আমরা একটু জেনে নিতে চাই। আমাদের সঙ্গে এই বিষয়ে সাধারণ মানুষ মতামত দেবেন। সাতক্ষীরার থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। অধিকার আদায়ের জন্য এ জনপদের মানুষকে বারবার সংগ্রাম করতে হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে 9 মাসের সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয় নতুন এক রাষ্ট্র। তবে ফের শোষিত হতে হয়েছে জনগণকে, তৈরি হয়েছে নতুন নতুন স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে প্রতিরোধ, আন্দোলন, গণ অভ্যুত্থান। 75, 90 ও সবশেষ 24-এর অভ্যুত্থানের সাক্ষীরা এখনও জীবিত। প্রত্যাশা ও প্রাপ্তির কথা জানবো তাদের কাছ থেকে। দেখেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলাদেশে প্রত্যেকটি সামাজিক পরিবর্তন এবং বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, এবং গণ অভ্যুত্থানে যে পরিবর্তনটা হয়েছে সেটি কিন্তু ভালোর জন্য হয়েছে, ইতিবাচক পরিবর্তন হওয়ার জন্য। কিন্তু আমরা আলটিমেট দেখেছি সেটি হয়নি। জীবন ও মানের নিরাপত্তা, এটা আমাদের সবার প্রত্যাশা। আশা করি আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা পূর্ণ হবে। প্রতিটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণ এবং ছাত্ররা। সেই ছাত্ররা কি বলছেন তাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে জানতে চাই তাদের কাছে। আমাদের যে 24-এর অভ্যুত্থান পরবর্তী যে স্বপ্নগুলো ছিল সেগুলো এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমাদের যে মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, সেখানে আমরা দেখছি আজও বৈষম্য শিকার হচ্ছে মানুষ। আন্দোলনের পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে এগুলো হয়তো চেঞ্জেস আসবে, আমরা পরিবর্তন চেয়েছিলাম আগের মতো এখন না থাকুক। আমরা আসলে আলটিমেটলি স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় যদি আমরা দেখতে পাই, পরবর্তী সময় সিন্ডিকেট আরও বেড়েছে। প্রতিটি অভ্যুত্থানের পর মানুষ দেখেছে পরিবর্তনের আশা, কিন্তু যুগে যুগে গণ অভ্যুত্থানের পর সেই আশার কতটা বাস্তবায়ন হয়েছে? 90-এর গণ অভ্যুত্থানের পরে সেটা মনে হয়েছিল যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। কিন্তু 90-এর পরের থেকে যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি শুরু হয়ে গেল, মানুষের প্রত্যেকটা গণ অভ্যুত্থানেই মানুষের সেই জায়গার আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেইটা প্রতিফলন হলো না। আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমাদের বিচার বিভাগ, আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের নাগরিকদের জীবনযাত্রা, আমাদের শিশুরা এখনও ঘরে ফেরেনি। আমাদের যেই ছাত্ররাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে তারা শিক্ষাক্ষেত্রে ফেরেনি। অতীতের গণ অভ্যুত্থানের পর মানুষ স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিয়েছে তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে মানুষ, তা কতটা বাস্তবে রূপ নেবে সেটি দেখার অপেক্ষায় তারা। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। স্থানীয় মানুষদের আলাপ শুনছিলাম, তাদের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হয়নি, সে বিষয়গুলো বলছিলেন। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন 90-এর অভ্যুত্থানের সে সময় ছাত্রনেতা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম ভাই যুক্ত যেমন আছেন, মাত্র যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, বিএনপির
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। কামরুজ্জামান রতন ভাই, আমরা শুনছিলাম যে 90-এর অভ্যুত্থান হয়েছে এবং এর আগেও অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, 24 অভ্যুত্থান হলো, মানুষের আকাঙ্ক্ষা সেভাবে বাস্তবায়ন হয়নি। আপনি 90-এর অভ্যুত্থানের সময় ছাত্রনেতা, কি বলবেন কেন সেই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হলো না? ধন্যবাদ আপনাকে। আমাদের 71, 90 এবং সর্বশেষ যে 24, আমরা প্রত্যাশা জনগণ থেকে যা পাওয়ার সবসময় আমরা সেটা পেয়েছি। আমরা যারা রাজনীতিবিদ বা পরবর্তীতে শাসন ক্ষমতায় আমরা যারা এসেছি, সেই শাসকরাই আমরা বলতে গেলে বলবো যে আমরা 71-এর যে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সাম্য এবং রাষ্ট্র ব্যবস্থায় যেই ধরনের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো আমরা পরবর্তী সরকারের কাছে আমরা দেখিনি। 90-এর 3 জোটের যে রূপরেখা, সেখানেও আমরা ওই রূপরেখার পরবর্তীতে আমরা কিন্তু বাস্তবে আমরা সেগুলো দেখিনি। পরবর্তীতে 24-এর যে গণ অভ্যুত্থান, যেটা এখনো জলজলা, এখন বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে যারা আমরা সংগ্রামে সবাই এক কাফেলায় ছিলাম, কিন্তু বর্তমানে আমরা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাব, যারা আমরা নিজস্ব আদর্শ এবং নিজস্ব নীতিমালার ভিত্তিতে আমরা যারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ভোটের জন্য মানুষের কাছে যাব, আমরা এখন সত্যিকার অর্থে আমরা এখন দ্বিধা বিভক্তি এবং আমাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে, এটা সত্য। এই চেতনার সাথে মানুষের যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন সংগ্রামের, সেই সংগ্রামের সাথে এই চেতনার বা বর্তমান যে প্রেক্ষাপট, এটা কোনো মিল নেই। সত্যিকার ভাবে আমি বলতে চাই, আমরা রাজনীতিবিদরা এবং দলীয় আদর্শের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কেউ উপরে উঠতে পারিনি। আমার মনে হয় পরবর্তীতে রাজনীতিবিদদের সবচেয়ে দায়িত্বশীল এবং জবাবদিহিতার মধ্যে থাকলেই আমরা মনে করব জনগণ আমাদের উপর প্রত্যাশা এবং ভরসার যে জায়গাটা, সেটা জনগণ রাখবে। তা আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল এইভাবে নিজেদেরকে সচেতন, সতর্ক করে জনগণের জবাবদিহিতা এবং স্বচ্ছতা, রাজনীতিদের স্বচ্ছতার যে একটা জায়গা থাকে এবং কমিটমেন্টের যে জায়গা থাকে, এইখানে এইটা পূরণের কোনো ব্যত্যয় এবং এইটা পূরণের অল্টারনেট কোনো ওয়ে আমাদের কাছে জানা নেই। আপনি দায়িত্বশীলতার জায়গার কথা বলছেন, আপনার কাছে একটু জানতে চাই যে 90-এর অভ্যুত্থানের পর 91 যে সরকার গঠন হলো, সেটি তো বিএনপির সরকার গঠন করেছে এবং সেখানে তো সরকারি দল হিসাবে তার যে দায়িত্ববোধের জায়গা থেকে সেটা কতটা বাস্তবায়ন হয়েছে? এইখানে আমার স্পষ্ট বার্তা, যেই ব্যবস্থার মধ্যে ফেসিবাদ লুকিয়ে থাকে তা নিরসনের জন্য কিন্তু বর্তমানে আমাদের দল সব গণতন্ত্র প্রেমী সমস্ত দলগুলোকে নিয়ে কিন্তু 31 দফা দিয়েছে। নিশ্চয়ই আমাদের 91-এর যে আমাদের সরকার ছিল, ওই সরকারের মধ্যে জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি দেখি কিন্তু আমাদের একটা বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের মধ্যে থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের জনাব তারেক রহমান আগামীতে মানুষকে এই বার্তাটাই দিচ্ছে, আমাদের অতীতের ভুল এবং আমাদের ভবিষ্যতের যে করণীয় এবং মানুষের যে সচেতনতা বেড়েছে। বিশেষ করে আজকে দেখেন, আমরা রাজনীতিবিদরা কথা বলি, আগে কিন্তু এই যে বিভিন্ন ইউটিউব বলেন, আধুনিকতার ছোঁয়াতে আমাদের কমিটমেন্টগুলো থেকে যাচ্ছে, এটা কিন্তু ফাইল ফটো হিসাবে থেকে যাচ্ছে। তা আমরা আজকে যা কমিটমেন্ট করলাম, আমরা দেখেন 90 যে যাই কমিটমেন্ট করেছি, মানুষ কিন্তু অনেককে মনে করছে ভুলে গিয়েছে। এখন ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কোথায় কখন কোন আঙ্গিকে কি বললাম, পরবর্তীতে মানুষের কাছে এই কথাগুলো চলে যাচ্ছে। সুতরাং আমি মনে করব 91-তে যদি আমাদের ভুল থেকেও থাকে, আমরা সেই ভুল স্বীকার করছি এবং ভুল থেকে ভবিষ্যতের জন্য আমরা নিজেদেরকে এই জন্য সংস্কারের কথা বলেছি এবং আত্মশুদ্ধির মাধ্যমে আমরা জনগণের কাছে ভবিষ্যতে একটা সৃষ্টিশীল, একটা আধুনিক বাংলাদেশ এবং প্রতিশ্রুতিশীল বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষের অপছন্দনীয় কোনো জিনিস আমরা রাষ্ট্রে এবং আমাদের দলীয়ভাবে কেউ কোথাও দেখবে না। এই জন্যই কিন্তু আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা, আগামী দিনের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করছেন। এই পর্যায়ে আমি সাইফ মুস্তাফিজের কাছে যাই, এনসিপি নেতা। যেমনটি বললেন, 90-এর অভ্যুত্থানের সে সময় ছাত্র নেতা, তারা বলছেন যে বিএনপি সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ গড়বেন, দেশ গড়ার জন্য তারা কাজ করবেন এবং একই সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলছেন, বা রাজনৈতিক দলগুলোর দেয়া উচিত বলে মনে করছেন তিনি। আপনি কি মনে করেন যে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোই যে 24-এর অভ্যুত্থানের পরে এসে সেই দায়িত্বশীলতার জায়গার পরিচয় দিচ্ছে, নাকি আরও দিন দিন এই দূরত্বগুলো বাড়ছে? আমি যেটা মনে করি, আসলে দুঃখর সাথেই বলতে হয় যে আসলে আমি মনে করি যে আসলে সেটা রাজনৈতিক দলগুলো পারছে না, বা যে কমিটমেন্টের
আশাটা আসলে জনগণ চেয়েছিল আমাদের কাছ থেকে, সেটা আমরা আসলে দিতে পারিনি। এই জন্য আপনি ইতিহাসেরটা আমি একটু টানতে চাই যে 69, 75, 90 এবং এখন 24, এই আগের যে 3 টার্মের যে ব্যাপার, অভ্যুত্থানের ব্যাপার, সেখান থেকে রাজনৈতিক দলগুলো যদি শিক্ষা নিত তাহলে আসলে 1 বছরে এত অনাচার, এত দুর্নীতি, এত চাঁদাবাজি, এত টেন্ডারবাজি, এগুলো আসলে মানুষ সম্মুখীন হতো না। মানে ধরেন আমি এনসিপি বা ভাই বিএনপি বা জামাত ইসলামী, আমরা আসলে ক্ষমতায় না যেয়ে এখন এতটা ভয়ানক হয়ে গেছি, সেখানে আসলে মানুষ, আমরা যারা ক্ষমতায় যাব, ধরেন বিএনপি গেল বা জামাত গেল বা এনসিপি গেল, তারা আসলে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে, হয়তো তারা সেই সুযোগের অপেক্ষায় আছে যে আরও কত ভয়ানকতর হয়ে উঠতে পারবে। সো আমার মনে হয় না যে আসলে বিএনপি বা এদের পূর্বের শিক্ষা থেকে তারা কোনো শিক্ষা নিয়ে থাকলে আসলে তাদের সেই জায়গাটা আমরা দেখতে পেতাম। এটা অবশ্যই আমি বলতে চাই যে বিএনপির যারা সিনিয়র লিডারশিপের জায়গা আছে, তাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, আবার অনেক সিনিয়র লিডাররাই আছেন তারা অনেক দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন, জিব্বা কেটে দিতে যাচ্ছেন, মারতে চাচ্ছেন। তো এরকম আচরণবিধিও আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না আসলে এই পরিবর্তনটা এইভাবে সম্ভব। আর উনি সংস্কারের কথা বললেন, যেই সংস্কারের জন্যই কিন্তু মূলত এনসিপি ফাইট করে যাচ্ছে, এবং একটা ঘোষণাপত্র যেটি আসলো সেটি মূলত আমাদের সাথে প্রতারণাই করা হয়েছিল। আমরা যেখানে বারবার বলেছিলাম যে আমাদের যেই মূলত সংস্কারের জায়গাগুলো, মেইন মৌলিক সংস্কারগুলো, যেগুলো আসলে ঐক্যমত্য কমিশনে ঘন্টার পর ঘন্টা বসে একরকম ঐক্যমত্যে আসা হলো, 19টা মেজর মৌলিক সংস্কারের জায়গায় যখন একমত হওয়া হলো, সেটা আসলে কোন ভিত্তিতে পরিপূর্ণ হবে সেটা আমরা দেখলাম যে পরবর্তী নির্বাচিত সরকারের দ্বারা। যেটা আমি একটু শেষ করি, আমাকে 1 মিনিট দেন। যেটা আমরা পূর্ববর্তী সময়ে আমি যেটা বললাম যে 69-এর পরে যখন মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয়ে শেখ মুজিব সরকার গঠন করলেন, তারা যেরকম ফেইলিয়ার হলো, কারণ গণপরিষদ নির্বাচন তাদের আগের ফরম্যাটে করেছে, যেখানে সেই বডি নিয়ে একটি সংবিধান বানিয়েছে যার স্ট্রাকচারের ভিতরে ফুল অফ পাওয়ার, এবং সেটি সবাই এনজয় করেছে। পরবর্তীতে কিন্তু আর কোনো গভর্নমেন্ট এসে সেটি কিছুটা সংশোধন করেছে, কিন্তু সেটি কিন্তু পরিবর্তন করেনি। এই জায়গায় এনসিপি বারবার বলছে আমরা নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই, এবং এর ব্যত্যয় হলে আসলে নতুন করে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে। এবং এনসিপি মানে ঘোষণাপত্রের জায়গায় সেই জায়গাটা তারা পায়নি, কিন্তু জুলাই সনদে তারা নিশ্চিত করতে চায় যে এই বিষয়গুলোর জন্যই মাস্ট আসে। তার আগে আসলে যদি আমরা নির্বাচনের দিকে যাই, আমরা আবার আসলে প্রতারিত হব, সেই দিকে আমরা যেতে চাই না। আর কায়েম ভাইয়ের ব্যাপারটা একটু ম্যান্ডেজ করতে চাই। কায়েম ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধার, এবং আমাদের এই জার্নির সাথে তার একরকম ফাইট অবশ্যই আছেন। কিন্তু সেই সময়টাতে আমি বলেছিলাম যে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো, স্পেশাল তারেক জিয়া সাহেব এবং জামাত বা কিছু মানুষের সাথে আমাদের সে সময় কথা হয়েছে, হাসান কায়েম ভাই বা অনেকেই সে সময় যুক্ত ছিলেন না, এটা আমি স্বীকার করছি। জি, অনেক ধন্যবাদ। আপনারা যুক্ত থাকুন, আরেকটা বিরতির সময় হয়েছে, দর্শক ভোটে টেনে নিচ্ছে, আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এখন দেখে নিতে চাই ভোটের মাঠে আজকে কি বলেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। যতক্ষণ একটি কাজ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সংখ্যা থাকবে। সবাই ক্ষমতায় যেতে চাই, জনগণ চাক বা না চাক। এই সমীকরণ যাদের মিলবে না তারা তো ষড়যন্ত্র করতেই পারে। সুতরাং ষড়যন্ত্রটা আমি সরকারকে বলছি না, সরকারের শত ইচ্ছা আছে বিশ্বাস করি। নির্বাচন কমিশন প্রাণান্তর চেষ্টা করছে, এটাও সত্য। কিন্তু রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছার পরিচয় না দেয়, সঠিকভাবে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে তো আশঙ্কা জন্ম নিবে। ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন, এটা তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়ালে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। দর্শক ফিরছি আলোচনায়, এবার যেতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়েম ভাইয়ের সঙ্গে। আপনি একটু জানাবেন যে বাংলাদেশে যত অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো, এই কোনটাকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করেন, এবং 24কে আপনি কোন জায়গায় রাখবেন, কতটা আকাঙ্ক্ষায় পূরণ হলো 24-এর, একটু জানাবেন।
আসলে যে কয়টা অভ্যুত্থান আমাদের কাছাকাছি সময় হয়েছে সেটার মধ্যে 69 একটা বড় অভ্যুত্থান, এবং 69-এর আউটকাম যদি দেখেন তাহলে 69-এর পরে আসলে 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এইখানে একটা বড় রকমের পরিবর্তন ঘটছিল বাঙালিদের বা এই ভূখণ্ডের মানুষের আসলে নিজেদের মতো করে একটা রাষ্ট্র, নিজের মতো করে একটা সংবিধান, নতুন করে যাত্রা, জাতি হিসেবে দুনিয়াতে আসলে নিজেদের জাতি রাষ্ট্র গড়ে তোলার যে ব্যবস্থা, এইটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এবং এটার সূত্রপাত অনেকগুলো, কিন্তু ধরেন 69-কে ওইখানে একটা বড় বাকবদল বলবেন। 90-এর যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান ছিল মূলত আমরা যখন এটার মধ্যে ছিলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল দুইটা। আমরা মনে করতাম তখন পর্যন্ত যে নির্বাচনই হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সামরিক সরকার বা সামরিক শাসন যারা চালায় বা ক্যান্টনমেন্ট থেকে যারা আসে তারা হচ্ছে আসলে গণতন্ত্রের শত্রু। তার মানে আমাদের মধ্যে তখন দুইটা ধারণা কাজ করতো, যে গণতন্ত্র মানে হচ্ছে সিভিলিয়ানদের একটা সরকার, একটা ওয়েস্টমিনিস্টার সিস্টেমের সরকার অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এবং নির্বাচনের ভেতর দিয়ে এটা ঘটলে আসলে জনগণের এক ধরনের অধিকার প্রতিষ্ঠা হয়। এর বেশি তখন পর্যন্ত আসলে খুব স্পষ্ট করতে পারি না, যদিও আমরা ছাত্রদের 10 দফার মধ্যে রাজনৈতিক অধিকারগুলি কিভাবে যুক্ত করা যায় সেটার জন্য তখনও পর্যন্ত আমরা এক ধরনের তর্ক কিংবা আসলে বিতর্ক এগুলির ভিতরে ছিলাম। 24-কে কি বলবেন? 71-এর পর থেকে যদি ধরে, জি 24 হচ্ছে 71-এর পরে সবচাইতে বড় বাকবদল। 24 হচ্ছে 71-এর আগের এবং 71-এর পরের যে রাজনৈতিক প্যারাডাইম ছিল সে প্যারাডাইমটা থেকে আসলে শিফট করেছে। এর আগে পর্যন্ত আলাপটা ছিল এরকম, গণতন্ত্র করতে হলে অমুক দলকে বসাইতে হবে, তমুক দলকে বসাইতে হবে, অমুককে সরাইতে হবে, তমুককে সরাইতে হবে, সামরিক সরকারকে বাদ দিতে হবে, বেসামরিক সরকার আনতে হবে, এরকম। এই প্রথম আসলে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য আসলে সাংবিধানিক যে পরিবর্তনগুলি লাগবে, অর্থাৎ একটা রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো কেমন হবে, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা কি হবে, বিচার ব্যবস্থা কি হবে, সংসদ কি হবে, আইন কীরকম হবে, মানুষের মৌলিক অধিকার কীরকম হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কীরকম হবে, এই সমস্ত বিষয়কে রাজনীতির এজেন্ডাভুক্ত করছে হচ্ছে 24-এর অভ্যুত্থান। জি, এইবার কতটা অর্জন হবে সেটা বড় কথা না, জি অর্জন বাংলাদেশ একটা নতুন রাজনীতির। জি আপনাকে ধন্যবাদ। আমাদের 24-এর ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনেছি, আমরাও চাই যে 24-এর যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হোক। আপনাকে এখানে থামাতে হচ্ছে, এই পর্যায়ে যাচ্ছি বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটু জানতে চাই সংক্ষিপ্ত করে, এই যে সাইফ মুস্তাফিজ ভাই কিছুক্ষণ আগেই যে বললেন এই সংস্কার নিয়ে বিএনপি সেইভাবে অগ্রসর হচ্ছে না বা বিএনপি সেইভাবে সহযোগিতা করছে না, ছোট করে আপনি কি বলবেন? আমি এনসিপির এই আমার ভাইকে বলতে চাই, যখন ডক্টর ইউনূস সবাইকে নিয়ে একটা জুলাই একটা ঘোষণাপত্র পাঠ করলেন, ওখানে কিন্তু নাহিদ অন্যান্য সবাই ছিলেন। আমি মনে করি দীর্ঘদিন 68 দিনে আলোচনার পরে একটা জুলাই ইশতেহার এখানে ঘোষণা হয়েছে। ওনাদের যদি কোনো দাবি থাকে এবং দাবির প্রতি যদি কোনো সমর্থন থাকে, যৌক্তিকতা থাকে, এটা নিয়ে ওনারা কথা বলতেই পারেন। এখানে আমি একটা কথাই ওনাকে আমি বলবো যে আমার দলের ভিতরে কারা জিব্বা কাটতে চায়, তারা কি অশ্রাব্য ভাষায় কথা বলতে চায়, এটা আমাদের দলীয় স্ট্যান্ড না। সেখানে যদি আমাদের তারেক রহমান এবং মহাসচিব যদি এই ধরনের কোনো পার্সিক্যাল বা কোনো যদি দুর্বৃত্তায়নের কোনো কথা বলতো, সেইটাকে আমরা কগনিজেন্সে নিতাম এবং ওইটাকে আমি আমলে নিতে চাই। তো আমরা সবাই মিলে এখানে হাসনাত কাইয়ুম ভাই যিনারা আছেন, সবারই কিন্তু সংগ্রামের ইতিহাস আছে। আমরা কিন্তু অতীতের কোনো কালিমা বা অতীতের ব্যাড এক্সাম্পলের দিকে যদি আমরা যাই, জাতিটা আর এগোবে না। এখানে এতটুকু কথা বলতে চাই, আমরা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়বো। আগামী দিনে সবাই সচেতন থাকুক। নিশ্চয়ই বিএনপি আগামী দিনে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়বে, এই প্রত্যাশা রাখি আপনার কাছেও। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত ছিলেন অনলাইনে দুজন, কামরুজ্জামান রতন ভাই এবং হাসনাত কাইয়ুম ভাই, দুজনকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাইফ মুস্তাফিজ ভাই, আপনার কাছে শেষ পর্যায়ে আসি, যেটি বললেন রতন ভাই, দুর্বৃত্তায়ন চান না, আবার একই সঙ্গে আপনারাও আবার কটাক্ষ ভাষায় কথা বলছেন বিএনপির প্রতি, আসলে এইটাই কি আপনাদের রাজনীতি? না, ডেফিনেটলি এটা আমাদের রাজনীতি না।
আমরা একটি সহ অবস্থানের রাজনীতি চাই। আমরা চাই নতুন বাংলাদেশে যেন আগের পুরনো কালচারের যে ফ্যাসিজম চর্চা হতো, যেভাবে অন্য রাজনৈতিক দলগুলোকে ট্রিট করা হতো, সেটা আমরা চাই না। এই জন্যই আমরা তুলে ধরছি যেন আমাদের যারা সিনিয়ররা আছেন, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, যাদের একটা অংশ এরকম করে কথা বলছেন, তারা যেন না বলে। আমাদের এন থেকে কিন্তু আমরা এরকম করে কোনো কথা বলছি না। আমরা তুলে ধরছি যেন তারা আসলে দেখেন, তারেক জিয়া সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা সিনিয়র লিডারশিপের জায়গা আছেন, তারা যেন নোটিস করেন। অনেকেই এই কঠিন ভাষায়, একবার তির্যক ভাষায় কথাবার্তা বলেন এবং ব্যক্তি আক্রমণ করেন। আপনারা মানে কেন এই পন্থা? আপনাদের তো নিয়ে মানুষের একটা স্বপ্ন ছিল যে সহাবস্থানের রাজনীতি, মধ্যপন্থা রাজনীতি যেটি বলে আসছেন, সেটি আসলে কতটা হচ্ছে, নাকি আসলে এই 2400 ফিকে হয়ে যাচ্ছে? কি বলবেন? না, আমরা তো আমাদের নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন, আমাদের যারা প্রথম সারির নেতারা আছেন, তাদের মুখ থেকে আমি শুনিনি এরকম করে বক্তব্য আসছে। কোনো কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা হয়তো আসতে পারে, কিন্তু আলাদা করে কাউকে টার্গেট করে এরকম করে কোনো কথা আমাদের তরুণ নেতাদের মুখ থেকে আমি মনে করি না যে এসছে। এবং তারা যথেষ্ট দায়িত্বশীল আচরণ করে আসছে 5 আগস্টের পর থেকে, যেখানে আমি বারবার মেনশন করেছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো একরকম অভিভাবকের মতো করে আসলে এই অভ্যুত্থান পরবর্তী সময় সবাইকে নিয়ে এগোতে পারতো, যেটা আসলে তারা বিফল হয়েছে। সংস্কারের জায়গাটা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা এটি করবে বা এটা বলা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথমে জুনের একটা সময়সীমা ছিল নির্বাচনের, সেটি আলাদা করে লন্ডনে যে যাওয়ার পরে সেটা ফেব্রুয়ারিতে চলে আসলো এবং এখন একটা ডেটও দেওয়া হলো। এবং অভ্যুত্থানের পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গভর্নমেন্ট, তাদের যে মেইন এজেন্ডাগুলো ছিল তারা সবগুলো বাদ দিয়ে এখন তাদের মেইন ইস্যু দাঁড়িয়েছে নির্বাচন। আমরা নির্বাচনের বিপক্ষে না, আমরা অবশ্যই নির্বাচন চাই, এটা নেক্সট মান্থে হতে পারে। তবে আমাদের মেইন কথা হচ্ছে যে সংস্কারটা যেন হয়, বিচার যেন আমরা দেখতে পাই এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি। কারণ এই সংবিধান যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা পূর্বের যে ফ্যাসিবাদ কাঠামো দেখে এসেছি সেটা আবার নতুন করে কোনো না কোনো সরকারের ফরম্যাটে আসবে। জি, অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন হোক এবং মৌলিক সংস্কার এবং বিচার হয়েই নির্বাচনটি হোক। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং দর্শক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে আগামী পর্বে।